ইরা কিছুতেই বুঝতে পারছিল না যে বিক্রম ওই কালো চকমকে পাথরটা কেন কিনতে চাইছে। বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ইরা বলল, বিক্রম, কেনাকাটা হলো, এবার বাড়ি যাই চল। বিক্রম হেসে ইরার দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। বিক্রম নিজেকে মনে মনে বলল, আর বেশি দিন দেরি নেই, আমি আমার শক্তি আবার ফিরে পাবই। বিক্রম যা আশা করছিল তেমন কিছুই হয়নি, বরং বিক্রমের সাথে এবার এমন কিছু হতে চলেছিল যা ও কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। বাজার থেকে সূর্যমহলে ফিরে এলো ওরা। ইরা নিজের ঘরে চলে গেল, আর বিক্রম মহলের একদম উপরে নিজের ঘরে গেল। দরজা বন্ধ করে খুব উত্তেজিত হয়ে আংটির দিকে তাকিয়ে বলল, আচার্য, আচার্য, এই দেখুন, আপনি যা যা বলেছিলেন আমি সব কিছু কিনে নিয়ে এসেছি। বিক্রমের কথা বলার সাথে সাথেই তার আংটি থেকে এক রাশ সাদা ধোঁয়া ঝড়ের বেগে বের হলো। সেই ধোঁয়ার বেগে আবার বিক্রম পড়ে যাচ্ছিল। কোনো রকমের নিজেকে সামলে নিয়ে বলল, প্রত্যেকবার এইরকম অদ্ভুতভাবে সামনে আসার কোনো মানে হয়? আমি যদি আবার পড়ে যেতাম। বিক্রমের কথা শুনে বিদুর অট্টহাসি হাসতে হাসতে বিক্রমের চারপাশে ঘুরতে থাকলেন। তারপর বললেন, আমি যতক্ষণ সাথে আছি তোমার কিচ্ছু হতে দেব না। এসব শুনে বিক্রম একটু কর্কশভাবে বলল, ঠিক আছে ঠিক আছে, সে তো দেখতেই পাচ্ছি। এরপর বিক্রম নিজের বিছানার পাশে রাখা টেবিলে সব জিনিসপত্র রাখতে রাখতে উত্তেজনায় বলল, এই দেখুন, আপনি যা যা বলেছেন সব নিয়ে এসেছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রশিক্ষণ শুরু করুন। বিদুর বললেন, বাহ, তোমার এই উৎসাহ দেখে আমার বেশ ভালো লাগছে। তারপর বিক্রমকে আদেশের সুরে বললেন, তাড়াতাড়ি একটা বড় পাত্রে গরম জল নিয়ে এসো। বিক্রম কিছুক্ষণ পর একটা বড় পাত্রে গরম জল নিয়ে এলো। বিদুর বাজার থেকে নিয়ে আসা কিছু জড়িবুটি ওই গরম জলে ফেলতে থাকলেন। এবার সেই সব জড়িবুটি জলে মিশে যেতে থাকলো, আর জলের রং বদলাতে থাকলো। তখন হঠাৎ বিদুর একটা তালি বাজালেন। তালি বাজানোর সাথে সাথেই বিক্রমের ঘরের মেঝেতে একটা আসন চলে এলো। সেই আসনের উপরে বিদুর ধ্যানের ভঙ্গিমায় বসে গেলেন। তারপর বিক্রমকে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখই দেখবে নাকি? সামনে এসে বসো। আচার্যর কথা শুনে বিক্রম আসনের ওপর এসে বসল। সে মন দিয়ে বিদুরকে দেখতে লাগলো। হঠাৎ ধ্যানে বসা বিদুরের এক হাত থেকে আগুন বের হতে লাগলো। তখন বিদুর আরেক হাত সেই আগুনের ওপর রাখতেই সেই আগুন নিভে গেল। এইসব দেখে বিক্রমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর বিক্রমের দিকে তাকিয়ে তিনি বললেন, এবারে তুমি করে দেখাও, এটা খুব সহজ কাজ। আমি দেখতে চাই তোমার শরীরে কতটা শক্তি আছে। আমি যেমন করছি সেভাবে করো। নিজের সমস্ত শক্তি আর মনোযোগ নিজের হাতের তালুর উপর রাখো। বিদুরের কথা শুনে বিক্রম ধ্যানের মুদ্রায় বসে পড়ল। সেই চোখ বুজে বিদুর যা যা করতে বলেছেন তাই করতে শুরু করলো। আর দেখতে দেখতে তার হাতের তালুতেও আগুন জ্বলতে শুরু করলো। কিন্তু আগুন হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন বিদুর বললেন, বিক্রম, মনোযোগ দাও, আগুনকে তোমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসো। বিদুরের কথা শুনে বিক্রম আবার চেষ্টা করলো, কিন্তু এবার আগুন আরো ভয়ানকভাবে চলতে শুরু করলো। বিক্রমও কিছুতেই সেই আগুন সামলাতে পারল না। আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আগুনের তেজে বিক্রম ছিটকে পড়ে গেল। তখন বিদুর নিজের শক্তি দিয়ে কোনো ক্রমে ওই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এলেন। তারপর বিক্রমের কাছে গিয়ে বললেন, বিক্রম, বিক্রম, তুমি ঠিক আছো? বিক্রমও বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তখন বিদুর বললেন, আমি তো ভেবেছিলাম তুমি আগুন জ্বালাতেই পারবে না। বিদুর খেয়াল করলেন বিক্রম বসে বসেই কেমন যেন অদ্ভুতভাবে নড়ছে। বিদুর বিক্রমকে সামলানোর চেষ্টা করলেন, আর বিক্রম তখনই রক্ত বমি করতে শুরু করলো। বিক্রম এবার অজ্ঞান হয়ে তার আসনের উপর পড়ে গেল। বিদুর চিৎকার করলেন, বিক্রম, বিক্রম, চোখ খোলো বিক্রম, চোখ খোলো বিক্রম, আমি তো তোমার শক্তি পরীক্ষা করছিলাম, এরকম কেন হলো? বিক্রমের জন্য এবার বিদুর কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। তার হাতের ভিতর থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা বিক্রমের সমস্ত শরীর ঢেকে দিল। দেখতে দেখতে বিক্রম গভীর ঘুমে তলিয়ে গেল। তখন বিদুর বিক্রমের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার ভাগ্য খুব ভালো বিক্রম, খুব ভালো। এই কথা বলে বিদুর বিক্রমকে মাদুরের ওপর শুইয়ে দিলেন, আর নিজের শক্তি বিক্রমকে দান করতে শুরু করলেন। নিজের শক্তি দিয়ে বিক্রমের শক্তি বাড়াতে বাড়াতে বললেন, আজ থেকে আমার ভবিষ্যৎ তোমার হাতে, তোমার উপরেই টিকে আছে আমার অস্তিত্ব। কাল থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে।
পরের দিন সকালে যখন বিক্রমের ঘুম ভাঙল, তখন সে নিজের শরীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। ওর একদমই মনে পড়ল না যে গতকাল প্রশিক্ষণ নিতে গিয়ে রক্ত বমি করে বেহুঁশ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে ওর পাশে রাখা জলের পাত্রের দিকে চোখ পড়ল। সেই পাত্রে একটা সবুজ তরল পদার্থ রাখা। সেটা দেখে নিজের মনে মনে সে বলল, আরে আরে এটা তো বোধহয় সেই জিনিস যেটা গতকাল আচার্য বানাচ্ছিলেন। এটাই কি তাহলে অমৃতধারা? এর কথাই কি আচার্য বলছিলেন? বিক্রম এবার মন দিয়ে পাত্রটাকে দেখল। হঠাৎ তার আংটির ভিতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটাই অমৃতধারা, যার ব্যাপারে আমি তোমায় আগে বলেছিলাম। বিদুর এবার বিক্রমের আংটি থেকে বেরিয়ে এসে বললেন, আপাতত তুমি এর থেকে দূরে থাকো, আর গতকাল যা করতে শিখিয়েছি সেটাই অভ্যাস করতে থাকো। আর হ্যাঁ, গতকাল যে কালো চকমকে পাথরটা কিনেছিলে, ওটার ব্যাপারে কিছু কথা বলতে ভুলে গেছি, মন দিয়ে শোনো। বিক্রমও মন দিয়ে বিদুরের কথা শুনতে শুরু করল। বিদুর বললেন, শোনো, অনেক সময় যোদ্ধারা নিজেদের কিছু গোপন বিদ্যা আর অলৌকিক ক্ষমতা এরকম পাথরে লুকিয়ে রাখে। এই পাথরেও মার্কাসের কোনো এক যোদ্ধার বিদ্যা লুকোনো আছে। এই পাথরে দ্বিতীয় শ্রেণীর বিদ্যা রাখা আছে। এই বিদ্যার নাম শূন্য হাত বিদ্যা। যদিও এই স্তরে থাকা বিদ্যা খুব একটা শক্তিশালী নয়। চকমকে কালো পাথরের এই বিশেষত্বের কথা জেনে বিক্রম খুব খুশি হল। সে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, দারুণ! আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি একজন যোদ্ধার লুকোনো শক্তি, তাও আবার শূন্য হাত বিদ্যার মতন শক্তি আমি খুঁজে পাব। আপনি কি আমাকে এই শক্তি ব্যবহার করতে শেখাবেন? বিক্রমকে এত খুশি দেখে বিদুর বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমার কথা পুরোটা শুনে নাও। বিদুর আরো বললেন, তুমি ভ্যাকুয়াম হ্যান্ড বিদ্যা এখনো ব্যবহার করতে পারবে না। তোমার শক্তিচক্র যদি তোমার প্রতিপক্ষের শক্তিচক্রের চাইতে বেশি হয় তবেই পারবে। এই কথা শুনে বিক্রম একটু চিন্তায় পড়ে গেল। তারপরে বিদুর তাকে ভ্যাকুয়াম হ্যান্ড বিদ্যার ব্যাপারে একটা আশ্চর্যজনক তথ্য বললেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রথমে তোমাকে আরেকটা শক্তিচক্র পেতে হবে। একমাত্র তখনই তুমি এই পাথরে লুকিয়ে থাকা শক্তি ব্যবহার করতে পারবে। কথাটা শুনে বিক্রম বেশ অবাক হলো। তাকে অবাক দেখে বিদুর বললেন, যদি তুমি এই শক্তি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে কঠিন পরিশ্রম করা শুরু করতে হবে, বুঝলে? নয়তো না পাবে শক্তি আর না হবে তোমার শক্তিচক্র বৃদ্ধি। মার্কাসের একজন বিখ্যাত যোদ্ধার শক্তি তোমার হাত ফসকে চলে যাবে। বিদুরের কথা শুনে বিক্রম একদম উত্তেজিত হয়ে বলল, আচার্য, আপনি এরকম কেন বলছেন? আপনার কি মনে হয় যে আমি পরিশ্রম করতে ভয় পাই? বিদুর শান্তভাবে বললেন, না না, তা নয়। আমি শুধু তোমাকে বলতে চাইছি যে এই চকমকে পাথরের লুকোনো শক্তি তুমি খুব সহজে ব্যবহার করতে পারবে না। তোমাকে নিজের শক্তি বাড়াতে হবে। আচার্যের কথা শুনে বিক্রম একটু শান্ত হলো। তখন বিদুর জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি নিজের মধ্যে কোনো পরিবর্তন টের পাচ্ছ? বিদুরের কথা বলার সাথে সাথেই বিক্রম খেয়াল করল তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। গতকালের প্রশিক্ষণের পরে সে আরেকটা চক্র পেয়েছে, অর্থাৎ তার কাছে এখন 4টে শক্তি চক্র রয়েছে। বিক্রম খুশি হওয়ার আগেই বিদুর আবার তার সমস্যা বাড়িয়ে দিলেন। তিনি বললেন, তোমাকে একটা কথা বলি, আমি যে অমৃতধারা বানিয়েছি সেটা কিন্তু কয়েক মাস পরে আর কাজ করবে না, তাই তুমি আবার বাজারে চলে যাও। আচার্যের কথা শুনে বিক্রম এবার আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে বলল, যা, এখনো তো ব্যবহারই করতে শেখালেন না, আর এখনই বলছেন খুব তাড়াতাড়ি এর কাজ শেষ হয়ে যাবে। আমাকে আবার সমস্ত জড়িবুটি কিনে নিয়ে আসতে হবে। বিক্রমের কথা শুনে তক্ষুনি বিদুর বললেন, সময় এলে তুমি অমৃতধারার সব উপকার জেনে যাবে। তুমি আপাতত স্বর্ণমুদ্রা জোগাড় করার ব্যাপারে ভাবো। বিক্রম বলল, কি করে জোগাড় করব? তখন বিদুর বললেন, তুমি দরকার পড়লে বাবার কাছ থেকে চাইতে পারো। বিক্রম এবার বিচলিত কণ্ঠে বলল, না না, কিছুতেই না। বাবাকে আমি কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। আমার কারণে এমনিতেই বাবার জীবনে সমস্যার অন্ত নেই। বিদুর বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাবার কাছ থেকে সাহায্য না নিতে চাইলে ইরার কাছে সাহায্য চাও। বিদুরের কথায় বিক্রম বিরক্ত হয়ে বলল, আচার্য, আপনি কেমন কথা বলছেন?
এখনো পর্যন্ত আমি ইরার কাছ থেকে নেওয়া 1000 স্বর্ণমুদ্রাই ফেরত দিলাম না, আর আপনি আবার চাইতে বলছেন? এবার বিদুর শান্ত গলায় বললেন, দেখো, সেটা তোমার ব্যাপার। আমি কেবল তোমাকে পরিষ্কার বলতে চাই এই যে তোমার শক্তি চক্র বেড়ে গেছে। এটা অমৃতধারার মহিমা। যখন তুমি প্রশিক্ষণের পরে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তখন অমৃতধারার জলের মধ্যে শুয়েই তোমার শরীর আবার ঠিক হয়েছে। অমৃতধারার মহিমা শুনে বিক্রমের মুখে খুশির ঢেউ বয়ে গেল। বিদুর বললেন, আপাতত বেশি খুশি হওয়ার দরকার নেই। শুধু এইটুকু জেনে রাখো যে তোমার শক্তি আরো বাড়ানোর জন্য বাজার থেকে আবারও জড়িবুটি কিনতে হবে, আর তার জন্যে তোমার স্বর্ণ মুদ্রার দরকার পড়বে। এই কথা শুনে বিক্রম একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, আমি কোনো না কোনো রাস্তা ঠিক বের করে নেব। এই সব বলে বিক্রম নিজের ঘরের বাইরে গেল। এদিকে বিদুর আবার বিক্রমের আংটিতে ঢুকে গেলেন। সৌর্য মহল থেকে বাইরে বেরিয়ে সে সৌর্য দলের প্রশিক্ষণ ময়দানে কিছু আওয়াজ শুনতে পেল। সে বুঝতে পারল যোদ্ধারা এখন ওখানে যুদ্ধবিদ্যার অভ্যাস করছে। বিক্রম দেরি না করে সেই দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই সে প্রশিক্ষণ ময়দানের বিশাল বড় ফটকের সামনে পৌঁছে গেল। আর ঢুকেই সে বলল, ওহো, এই ব্যাপার! আজকে ইরা সমুখে মজা দেখাচ্ছে। প্রশিক্ষণ ময়দানে মেসিডোরিয়া শহরের লোকে ভর্তি ছিল। সেখানে সমু আর ইরার মধ্যে শক্তির প্রতিযোগিতা চলছে। সমু বিক্রমের দূর সম্পর্কের ভাই। সমু আর বিক্রমের মধ্যে খুব একটা সদ্ভাবও নেই। ময়দানে সবাই তালি বাজিয়ে সমু আর ইরার মনোবল বাড়াচ্ছে। তারা দুজনেই হাওয়ায় উড়তে উড়তে একে অপরকে আক্রমণ করছে। সমু ইরার মুখে জোরে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু ইরা নিজেকে বাঁচিয়ে সমুর উপর আক্রমণ করে। এর ফলে সমু মাটিতে পড়ে যায় আর তার পুরো শরীর ধুলোয় মাখামাখি হয়ে যায়। তখন ইরা বলল, কেমন দিলাম? সমুর সাথে কথা শেষ করে সামনে তাকিয়ে ইরা বিক্রমকে দেখতে পেল। বিক্রমকে দেখে ইরা বুঝতে পারল তার শরীরে কিছু পরিবর্তন হয়েছে। সে খেয়াল করলো যে বিক্রমের 4টি শক্তি চক্র রয়েছে। তখন ইরা হাসতে হাসতে বলল, বিক্রম, তুই প্রশিক্ষণ নিতে শুরু করলি আর আমাকে বললিও না। ইরার কথা শুনে বিক্রম নিজেকে নিজে দেখতে শুরু করলো। তখন ইরা আবার বলল, বিক্রম, তুই আরেকটা শক্তি চক্র পেয়েছিস দেখে আমি খুব খুশি। বিক্রম আর ইরা কথা বলতে বলতে টের পেল ওদের পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। সে ওদের দুজনকে এমন একটা কথা বলল যে সে কথা শুনে রাগে বিক্রমের চোখ মুখ লাল হয়ে গেল। কে এলো ওদের মাঝে কথা বলতে? কি বা এমন বলল যে বিক্রম তার রাগকে ধরে রাখতে পারল না? বিক্রমের 4র্থ শক্তি চক্র অর্জনে কোনো বিপদ হলো না তো? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।